নমস্কার। আজ শুনছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা তারানাথ তান্ত্রিকের গল্পের দ্বিতীয় পর্ব। পাঠে আমি দেবাশিস। এইভাবে ছেলেবেলাতেই সাধু সন্ন্যাসী ও যোগ ইত্যাদি ব্যাপারে আকৃষ্ট হয়ে পড়ি। বাড়িতে আর মন টেকে না। ঠাকুরমার বাক্স ভেঙে একদিন কিছু টাকা নিয়ে পালিয়ে গেলাম একেবারে সোজা কাশীতে। একদিন অহল্যাবাইয়ের ঘাটে বসে আছি। সন্ধ্যা তখনও উত্তীর্ণ হয়নি। মন্দিরে মন্দিরে আরতি চলেছে। এমন সময় একজন লম্বা চৌড়া চেহারার সাধুকে খড়ম পায়ে দিয়ে কমণ্ডলু হাতে ঘাটের পৈঠায় নামতে দেখলাম। তার সারা দেহে এমন কিছু একটা ছিল যা আমাকে আর অন্যদিকে চোখ ফেরাতে দিলে না। সাধু তো কতই দেখি, চুপ করে বসে আছি। সাধু বাবাজি জল ভরে পৈঠা বেয়ে উঠতে উঠতে হঠাৎ আমার দিকে চেয়ে খাসা বাংলায় বললেন, বাবাজির বাড়ি কোথায়? আমি বললাম, বাঁকুড়া জেলায় মালিয়ারা রুদ্রপুর। সাধু থমকে দাঁড়ালেন, বললেন, মালিয়ারা রুদ্রপুর? তারপর কি যেন একটা ভাবলেন। খুব অল্পক্ষণ একটু যেমন অন্যমনস্ক হয়ে গেলেন। তারপর বললেন, রুদ্রপুরের রামরূপ সান্যালের নাম শুনেছ? তাদের বংশে এখন কে আছে জানো? আমাদের গ্রামে সান্যালেরা এক সময় অবস্থাপন্ন ছিল। খুব বড় বাড়িঘর, দরজায় হাতি বাঁধা থাকতো শুনেছি। কিন্তু এখন তাদের অবস্থা খুব খারাপ। কিন্তু রামরূপ সান্যালের নাম তো কখনো শুনিনি। সন্ন্যাসীকে সসম্ভ্রমে সে কথা বলতে তিনি হেসে বললেন, তোমার বয়স আর কতটুকু? তুমি জানবে কি করে? খেয়াঘাটের কাছে শিব মন্দিরটা আছে তো। খেয়াঘাট? রুদ্রপুরে নদীই নেই, মজে গিয়েছে কোন কালে। এখন তার উপর দিয়ে মানুষ গরু হেঁটে চলে যায়। তবু পুরনো নদীর খাতের ধারে একটা বহু প্রাচীন জীর্ণ শিব মন্দির জঙ্গলাবৃত হয়ে পড়ে আছে বটে। শুনেছি সান্যালদেরই কোনো পূর্বপুরুষ ওই শিব মন্দির প্রতিষ্ঠা করেন। কিন্তু এসব কথা ইনি কি করে জানলেন? বিস্ময়ের সুরে বললাম, আপনি আমাদের গাঁয়ের কথা অনেক জানেন দেখছি। সন্ন্যাসী মৃদু হাসলেন। এমন হাসি শুধু স্নেহময় বৃদ্ধ পিতামহের মুখে দেখা যায়। তার অতি তরুণ অবোধ পৌত্রের কোনো ছেলে মানুষই কথার জন্যে। সত্যি বলছি, সে হাসির স্মৃতি আমি এখনো ভুলতে পারিনি। খুব উঁচু মার্গের না হলে অমন হাসি মানুষ হাসতে পারে না। তারপর খুব শান্ত সস্নেহ কৌতুকের সুরে বললেন, বাড়ি থেকে বেরিয়েছিস কেন? ধর্মকর্ম করবি বলে? আমি কিছু উত্তর দেবার আগেই তিনি আবার বললেন, বাড়ি ফিরে যা, সংসার ধর্ম করগে যা। এ পথ তোর নয়, আমার কথা শোন। বললাম, এমন নিষ্ঠুর কথা বলবেন না। কিছু হবে না কেন? আমার সংসারে মন নেই, সংসার ছেড়েই এসেছি। তিনি হেসে বললেন, ওর নাম সংসার ছাড়া নয়। সংসার তুই ছাড়িসনি, ছাড়তে পারবিও নে।
তুই ছেলে মানুষ, নির্বোধ, কিছু বোঝবার বয়স হয়নি। যা, বাড়ি যা, মা বাপের মনে কষ্ট দিস নে। কথা শেষ করে তিনি চলে যাচ্ছেন দেখে আমি বললুম, কিন্তু আমাদের গাঁয়ের কথা কি করে জানলেন বলবেন না? দয়া করে বলুন। তিনি কোনো কথার উত্তর না দিয়ে জোরে জোরে পা ফেলে চলতে লাগলেন। আমিও নাছোড়বান্দা হয়ে তার পিছু নিলাম। খানিক দূরে গিয়ে তিনি দাঁড়িয়ে আমাকে বললেন, কেন আসছিস? আপনাকে ছাড়বো না। আমি কিছু চাই নে, আপনার সঙ্গ চাই। তিনি সস্নেহে বললেন, আমার সঙ্গে এলে তোর কোনো লাভ হবে না। তোকে সংসার করতেই হবে। তোর সাধ্য নেই অন্য পথে যাবার। যা, চলে যা। তোকে আশীর্বাদ করছি, সংসারে তোর উন্নতি হবে। আর সাহস করলুম না তার অনুসরণ করতে। কি একটা শক্তি আমার ইচ্ছা সত্ত্বেও যেন তার পিছনে পিছনে যেতে আমায় বাধা দিলে। দাঁড়িয়ে কিছুক্ষণ পরে সামনের দিকে চেয়ে দেখি তিনি নেই। বুঝতে পারলুম না কোন গলির মধ্যে তিনি ঢুকে পড়েছেন বা কোন দিকে গেলেন। প্রসঙ্গক্রমে বলে নিই, অনেক দিন পরে বাড়ি ফিরে এসে দেশের খুব বৃদ্ধ লোকদের কাছে খোঁজ নিয়েও রামরূপ সান্যালের কোনো হদিশ মেলাতে পারলাম না। সান্যালদের বাড়ির ছেলে ছোকরার দল তো কিছুই বলতে পারে না। ওদের এক শরিক জলপাইগুড়িতে ডাকঘরে কাজ করতেন। তিনি পেনশন নিয়ে সেবার শীতকালে বাড়ি এলেন। কথায় কথায় তাঁকে একদিন প্রশ্নটা করাতে তিনি বললেন, দেখো, আমার ছেলেবেলায় বড় জ্যাঠামশাইয়ের কাছে একখানা খাতা দেখেছি। তাতে আমাদের বংশের অনেক কথা লেখা ছিল। বড় জ্যাঠামশাইয়ের ওই সব শখ ছিল। অনেক কষ্ট করে বহু জায়গায় হাঁটাহাঁটি করে বংশের কলজি জোগাড় করতেন। তার মুখে শুনেছি 4-5 পুরুষ আগে আমাদেরই বংশের রামরূপ সান্যাল নদীর ধারে ওই মন্দির প্রতিষ্ঠা করেন। রামরূপ সাধক পুরুষ ছিলেন, বিবাহ করেছিলেন, ছেলে মেয়েও হয়েছিল, কিন্তু সংসারে তিনি বড় একটা লিপ্ত ছিলেন না। রামরূপের বড় ভাই ছিলেন রামনিধি। প্রথম যৌবনে অবিবাহিত অবস্থায় তিনি সন্ন্যাসী হয়ে গৃহত্যাগ করেন, আর কখনো দেশে ফেরেননি। অন্তত 150 বছর আগের কথা হবে। জিজ্ঞাসা করলুম, এই শিব মন্দিরটা ওরকম মাঠের মধ্যে বেখাপ্পা জায়গায় কেন? তা নয়, ওখানে তখন বহতা নদী ছিল, খুব স্রোত ছিল, বড় বড় কিস্তি চলতো। কোন নৌকা একবার ওই মন্দিরের নিচের ঘাটে মারা পড়ে বলে ওর নাম লাভাঙার খেয়াঘাট। প্রায় চিৎকার করে বলে উঠলুম, খেয়াঘাট? তিনি অবাক হয়ে আমার দিকে চেয়ে বললেন, হ্যাঁ, জ্যাঠামশাইয়ের মুখে শুনেছি, বাবার মুখে শুনেছি। তাছাড়া আমাদের পুরনো কাগজপত্রে আছে শিব মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল লাভাঙার খেয়াঘাটের ওপর। কেন বলো তো? এসব কথা তোমার জানবার কি দরকার হলো? বইটই লিখছো নাকি? ওদের কাছে কোনো কথা বলিনি, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস হলো, এবং সে বিশ্বাস আজও আছে, যে কাশীর সেই সন্ন্যাসী রামরূপের দাদা রামনিধি নিজেই কোনো অদ্ভুত যৌগিক শক্তির বলে 150 বছর পরেও বেঁচে আছেন। বাড়ি থেকে কিছুদিন পরে আবার সাধু সন্ন্যাসীর সন্ধানে বেরোই। বীরভূমের এক গ্রামে শুনলাম সেখানকার শ্মশানে এক পাগলি থাকে।
সে আসলে খুব বড় তান্ত্রিক সন্ন্যাসিনী। পাগলির সঙ্গে দেখা করলাম নদীর ধারে শ্মশানে। ছেঁড়া একটা কাঁথা জড়িয়ে পড়ে আছে, যেমন ময়লা কাপড় চোপড় পরনে, তেমনি মলিন জট পাকানো চুল। আমাকে দেখেই সে গেল মহা চটে। বললে, বেরো এখান থেকে, কে বলেছে তোকে এখানে আসতে? ওর আলু থালো বিকট মলিন চেহারা দেখে মনে যে ভাব এসেছিল, সেটাকে অতি কষ্টে চেপে বললাম, মা, আমাকে আপনার শিষ্য করে নিন, অনেক দূর থেকে এসেছি, দয়া করুন আমার ওপর। পাগলি চেঁচিয়ে উঠে বললে, পালা এখান থেকে, বিপদে পড়বি। আঙুল দিয়ে গ্রামের দিকে দেখিয়ে বললে, যা। নির্জন শ্মশানে ভয় হলো ওর মূর্তি দেখে। কি জানি মারবে টারবে নাকি, পাগল মানুষকে বিশ্বাস নেই। সেদিন চলে এলাম, কিন্তু আবার গেলাম তার পরদিন। পাগলি বললে, আবার কেন এলি? বললাম, মা, আমাকে দয়া করো। পাগলি বললে, দূর হ, দূর হ, বেরো এখান থেকে।